Hello बच्चों, good afternoon and welcome to my channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic calorimetry or calorimetry. This is the last and final theoretical class in this chapter and this is the lecture number 54. I hope my all pyari bachcho should be okay. So let's start. তো যাই হোক আজকে আমরা এই ক্যালোরিমেট্রি আর ক্যালোরিমিতি অধ্যায়ে এই 54তম লেকচারে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, ক্যালোরিমিতির মূল নীতিটি কি। 2 নম্বর, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত বা প্রবাহিত তাপের পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম ক্যালোরিমিটার। সেই ক্যালোরিমিটার যন্ত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যতটুকু পারবো বলার চেষ্টা করব। খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে না। আমাদের ক্যালোরিমিতির মূলনীতি কি এটাই আমাদের জানতে হবে। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে গিয়ে দ্য ফান্ডামেন্টাল principle of calorimetry. ক্যালোরিমিতির মূলনীতি কি? খুব সিম্পল বিষয়, আমরা ক্লাস 5-6 থেকেই জানি বলতে গেলে, একদম যেখান থেকে আমাদের সাধারণ বিজ্ঞান স্টার্ট সেখান থেকেই আছে এগুলো বিষয়। যে ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে বা পাশাপাশি রাখা হয়, সংস্পর্শে বিশেষ করে ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে উষ্ণ বস্তু কর্তৃক তাপ বর্জন ঘটে এবং শীতল বস্তু কর্তৃক তাপ গ্রহণ ঘটে। একটা কথা মাথায় রাখতে হবে, বস্তু দুটো হতে হবে ভিন্ন বস্তু। যদি ভিন্ন বস্তু না হয় তাহলে ক্যালোরিমিতির মূলনীতির ঘটনাটা ঘটবে না, এমনি তাপীয় সাম্যই থাকবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে কি, যে ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে উষ্ণ বস্তু কর্তৃক তাপ বর্জন ঘটে এবং শীতল বস্তু কর্তৃক তাপ গ্রহণ ঘটে। তাহলে এই বর্জিত তাপের পরিমাণ এবং গৃহীত তাপের পরিমাণ সর্বদাই সমান হয়। এই নীতিটির নামই হচ্ছে গিয়ে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে দুই বা ততোধিক উষ্ণতার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় উষ্ণ বস্তুগুলি তাপ বর্জন ঘটে এবং শীতল বস্তু কর্তৃক তাপ গ্রহণ ঘটে। এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর ইকুয়াল, এটার নাম ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? ভিন্ন উষ্ণতার দুই বা ততোধিক পদার্থকে বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হয় তবে উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু কর্তৃক
তাপ গৃহীত হয়। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে বা অনুযায়ী উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ is always equals to the শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে সেটাকে আমরা যদি H1 বলি H2 বলি, তাহলে আমরা বলতে পারি যে H1 is equals to H2, that means M1 S1, T1 is equals to M2 S2 T2, এরকম কোনো একটা বিষয় আছে। ঠিক আছে, এটাকে আমরা একটু ম্যাথমেটিক্স না বলে জাস্ট এমনি এক্সপ্লেইন করার চেষ্টা করি। সিগনিফিক্যান্স, কারণ এর তাৎপর্য তোমরা পরবর্তী লেকচারগুলিতে যে আমরা ম্যাথামেটিক্স করব তার 90% ম্যাথামেটিক্স কিন্তু তোমাদের এই সূত্রের উপর। আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথামেটিক্সগুলো করব অ্যাটলিস্ট 80% ম্যাথামেটিক্স, মানে 100টা অঙ্ক থাকলে তার 80খানা অঙ্ক এই সূত্র দিয়ে হবে, ক্যালোরিমিতির মূলনীতি দিয়ে। আমরা যখন অঙ্কগুলো করব তখন তোমরা দেখে নেবে। তো এটা ম্যাথামেটিক্সগুলো তোমরা এমনি ভালো, এটা ভালো কনসেপ্ট হবে। এখানে কনসেপ্ট নিয়ে খুব একটা ব্যাপার নেই, জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে ক্যালোরিমিতির মূলনীতি বর্জিত তাপ গৃহীত তাপ সমান, ব্যাস। তবুও আমরা একটা বিষয় বলছি, ধরে নাও আমরা দুটো বস্তু নিলাম, এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি। এই বস্তুর উষ্ণতা T1, এই বস্তুর উষ্ণতা T2, ভিন্ন উষ্ণতার বস্তু। সাপোজ আমরা বললাম যে T1টা T2 থেকে বেশি, তাহলে কি তাপ এই দিক থেকে এই দিকে যাবে? অবভিয়াসলি উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তারা সামনে আসে। এই বস্তুর ভর আমরা বললাম M1, এই বস্তুর আমরা বললাম ভর M2। এটা একটা অন্য কোনো বস্তু যার আপেক্ষিক তাপ S1, এটা কোনো একটা অন্য কোনো বস্তু যার আপেক্ষিক তাপ S2। দুটো আলাদা, একটা লোহা একটা তামা, বা একটা জল একটা কেরোসিন, ভিন্ন উষ্ণতায় রয়েছে। জল এবং কেরোসিন দুটো ভিন্ন উষ্ণতায় রয়েছে, যেখানে জলের উষ্ণতা কেরোসিনের থেকে বেশি, জলের ভর কেরোসিনের ভর আলাদা আলাদা। সেটা হতে পারে M1 M2 থেকে বেশি, বা M2 M1 থেকে বেশি, যে কোনো একটা হতে পারে। তাহলে তাপ বর্জন করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তারা সামনে আসে। সাপোজ আমরা বললাম এটার উষ্ণতা তোমার 30°C, এটার উষ্ণতা তোমার 20°C। তাহলে কি 30 আর 20 50°C। তাহলে সামনে আসলে কি হবে? সামনে আসলে ফাইনালি একটা টেম্পারেচারে গিয়ে দাঁড়াবে, যদি আমরা টি বলি, সেটা কত? যে সেটা হচ্ছে তোমার 25°C, কারণ এই 5°C রিলিজ করবে, এই 5°C গেইন করবে। তবে এই রিলিজ এবং গেইন করলে কি হবে? আলটিমেটলি 25 গিয়ে তারা সেটা 25 গিয়ে হোক, বা তাদের ভরের উপর, বা তাদের হচ্ছে গিয়ে তোমার আপেক্ষিক তাপের উপর, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে, মানে আলটিমেটলি তারা একটা সামনে গিয়ে পৌঁছবে। অর্থাৎ এই তাপের থেকে সেই সামনের টেম্পারেচারটা এর থেকে কম হবে, এবং সেই সামনের টেম্পারেচার T2 থেকে বেশি হবে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে এখানে যে টি আসবে, সেই টিটা কি হবে? টিটা অবশ্যই সেই টিটা কি হবে? টিটা অবশ্যই T1 এর থেকে ছোট, এবং অবশ্যই T2 থেকে বড়, মানে T2 থেকে বড় কিন্তু T1 এর থেকে ছোট, টিটা হচ্ছে এরকম। তাহলে আমরা বললাম যে ফাইনাল যে মানে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার T। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে তাহলে আমরা বলতে পারি যে এই কতটা পরিমাণ তাপ বর্জন করেছে, এই যে তাপ বর্জন করেছে সেটা হচ্ছে তোমার H1 পরিমাণ তাপ বর্জন করেছে, এই যতটা পরিমাণ তাপ গ্রহণ করেছে H2, এবং H1 এবং H2 কি হবে? সমান হবে, H1 সমান H2 হবে। তাহলে এই যতটা পরিমাণ তাপ বর্জন করেছে সেটা কত? সেটা হচ্ছে তোমার এই বস্তুর ভর M1, এই বস্তুর আপেক্ষিক তাপ S1, এবং এই বস্তু তাপ বর্জন করেছে যে T1 এর থেকে T পরিমাণ তাপ এতটা বর্জন করেছে, কারণ
এই পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে এতটা পরিমাণ তাপ বর্জন করেছে। আর এই বস্তু কতটা পরিমাণ তাপ গেইন করেছে, যে H2 ইজ ইকুয়ালস টু যার ভর M2 S2 এবং এই T থেকে T2 যদি বিয়োগ করে তাহলে এতটা পরিমাণ তাপ গ্রহণ করেছে, যে গ্রহণ এবং বর্জন তাপ সমান। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে M1 S1 T1 minus T is equals to M2 S2 T minus T2। এটা হচ্ছে তোমাদের ক্যালোরিমেট্রির মূলনীতির আরেকটা ম্যাথমেটিক্যাল রূপ, যেখানে আমরা টি যদি বের করতে বলা হয় সেই টিটি আমরা এখান থেকে বের করতে পারি। হ্যাঁ, সেখানে আমাদের একটু অন্যরকম পার্ট বেরোবে। সেখানে আমরা বলতে পারি যে টি ইজ ইকুয়ালস টু M1 S1 T1 হচ্ছে তোমার M1 S1 T1 মাইনাস M2 S2 T2 বাই M1 S1 প্লাস M2 S2। যাই এটাকে ম্যাথমেটিক্স স্কুলে যেটা পাবো টি আমাদের বের করতে হবে, ঠিক আছে? সেই টিটি হচ্ছে এখানকার মেইন বিষয়, টিটি হচ্ছে এখানকার মেইন বিষয়। এখান থেকে ক্যালকুলেশনটা করলে যেটা পাবো আমরা, ক্যালকুলেশন করলে কি পাবো, যে M1 S1 T1 minus M1 S1 T is equals to M2 S2T minus M2 S2 T2। তাহলে আমরা কি লিখতে পারি, এই টিটাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, আমরা লিখতে পারি যে M2 S2 plus M1 S1 into T is equals to M1 S1 T1 plus M2 S2 T2। তাহলে T is equals to যে ফাইনাল টেম্পারেচারটা পাবো সেটা কত হবে, ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে তোমার M1 S1 T1 plus M2 S2 T2 by M1 S1 plus M2 S2। আমরা এটা দিয়ে অনেক ম্যাথমেটিক্স করব, যে মিশ্রণের উষ্ণতা কত হবে, যে মিশ্রণ কোন উষ্ণতা একটা ধরুন 30 ডিগ্রি সেলসিয়াসের একটা তরল এবং 20 ডিগ্রি সেলসিয়াসের একটা তরলকে মিশ্রিত করা হলো, যে মিশ্রিত হওয়ার পর সাম্য অবস্থায় আসবে, সেই মিশ্রণের টেম্পারেচার কত হবে, সেই মিশ্রণের টেম্পারেচারটা হচ্ছে এটা। ঠিক আছে, এরকম আমরা আরো অনেকগুলো দিয়ে করতে পারি একসঙ্গে। তো এগুলো আমরা পরবর্তীতে আবার দেখব ম্যাথমেটিক্স হিসেবে। এখানে আমরা এই পর্যন্ত দেখলাম। হ্যাঁ, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে ক্যালোরিমিটার, ক্যালোরিমেট্রি চ্যাপ্টারে, হ্যাঁ, ক্যালোরিমিটার যন্ত্রটা কি, এই ক্যালোরিমিটার যন্ত্রের যে কি কি ব্যবহার করা হয় সেই ক্যালোরিমিটার যন্ত্র সম্পর্কে একটু 2-4 মিনিট আমরা বলবো। বলার পরে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা একটু রিলিজ নেওয়ার চেষ্টা করবো। কিছুই নেই, এগুলো খুব সিম্পল বিষয়। যখন আমরা ম্যাথামেটিক্স করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এখন তোমাদের এতটা ঘাবড়ানোর কিছু বিষয় নেই। ম্যাথামেটিক্স অনেক রকম করবো, তখন দেখবি খুব সিম্পল বিষয়। ম্যাথামেটিক্স না করা পর্যন্ত এই থিওরিটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি ক্লিয়ার হবে না। মানে থিওরিটা যত ছোট বড় মনে হচ্ছে ততটা ছোট নয়, এই ম্যাথামেটিক্স কিন্তু অনেক বড়, ঠিক আছে? যাই হোক, ক্যালোরিমিটার যন্ত্র কি? ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার নট ক্যালোরিমেট্রি, এটা একটা যন্ত্রের নাম। তাহলে ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার হচ্ছে কি একটা যন্ত্র। কি করা হয়, এটা দিয়ে তাপ পরিমাপ করা হয়। কার তাপ পরিমাপ করা হয়? মানুষের নাকি পশুর নাকি হচ্ছে কি তোমার কোনো কিছু? তারই তাপ পরিমাপ করা হয় যে বস্তু থেকে তাপ রিলিজ করে বা যে বস্তু দ্বারা তাপ শোষণ ঘটে। তাহলে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত যে তাপ ঘটে, সেই গ্রহণ এবং বর্জিত মানে এক কথায় ফ্লোয়িং তাপ, কতটা তাপ ছেড়ে দিল বা কতটা তাপ গ্রহণ করলো, যে পরিমাণ তাপের গ্রহণ বর্জন, যে পরিমাণ তাপের প্রবাহ ঘটে, সেই প্রবাহমান তাপের পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়। প্রবাহমান তাপের, কোনো বডিতে কতটা তাপ রয়েছে সেটা নয়, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত কোনো বস্তুতে যে প্রবাহমান তাপ থাকে, সেই প্রবাহমান তাপের পরিমাণ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম ক্যালোরিমিটার বা ক্যালোরিমিতিক যন্ত্র। আচ্ছা, ক্যালোরিমিটার যন্ত্রটা কি? ক্যালোরিমিটার যন্ত্রটা জাস্ট একটা টিউব, ঠিক আছে? একটা ধাতব টিউব, আর কিছুই না। ক্যালোরিমিটার যন্ত্রটা অনেকটা দেখতে এরকমটা, একটা ধাতব টিউব, আর কিছুই না। এরকম একটা টিউব আছে, হ্যাঁ, একটা টিউব, যার এখানে একটা ঢাকনা রয়েছে ধরে নাও।
এটা হচ্ছে তোমার কি সেই ক্যালোরিমিটার যন্ত্র, এটা এইসব যন্ত্র, এটা একটা টিউব। হ্যাঁ, এখানে বিশেষ এক ধরনের তরল রাখা হয়। এই ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে একটা বিশেষ তরল রাখা হয় যেটাকে বলা হয় ক্যালোরিমেট্রিক পদার্থ। ক্যালোরিমেট্রিক পদার্থ, ক্যালোরিমেট্রিক পদার্থ, সেটাকে আমরা কি বলতে পারি, যে যে ক্যালোরিমিটার যন্ত্রে যে যে পদার্থ ব্যবহার করা হয়, ক্যালোরিমিটার যন্ত্র বানানোর জন্য যে পদার্থ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ক্যালোরিমেট্রিক পদার্থ। সেই পদার্থ সম্পর্কে আমরা পরে আসি। এই যন্ত্রটা কি, এই যন্ত্রটা মেইনলি তামা দিয়ে তৈরি, তামার ধাতব পাত, তামার ধাতব একটা কি বলবো টিউব বা ধাতব পাত্র, যেটাকে আমরা টিউবও বলতে পারি। আজকাল অবশ্য ডিজিটাল ক্যালোরিমিটার বেরিয়ে গেছে, এখন আর এই ক্যালোরিমিটারগুলো খুব একটা দরকার পড়ে না। এটাকে বোম ক্যালোরিমিটারও বলা হয়, BOMB, বোম ক্যালোরিমিটারও বলা হয়। হ্যাঁ, এখন ডিজিটাল ক্যালোরিমিটার বেরিয়ে গেছে, খুব কম খরচেই আমরা ডিজিটালি পরিমাপ করতে পারি কোনো যন্ত্র দ্বারা, কোনো বস্তু দ্বারা মানে বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ। তো যাই হোক, এখন সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো না। সাধারণত তোমাদের যে সিলেবাস যে রয়েছে ডিজিটাল বাদ দিয়ে এমনি যে নর্মাল তোমার কি বলবো অ্যানালগ যে ক্যালোরিমিটার আছে সেই ক্যালোরিমিটার সম্পর্কে আমরা আলোচনা করবো। তা এটা হচ্ছে একটা ক্যালোরিমিটার যেখানে ধাতব তামার পাত দ্বারা তৈরি হয় একটা টিউব বা পাত্র, ক্যালোরিমেট্রিক পদার্থ থাকে। এখানে একটা আলোড়ক বলে একটা বিষয় থাকে, একটা নল এরকম একটা দোলন মানে ডোবানো থাকে, এটাও তামার পাত দিয়ে তৈরি, একটা আলোড়ক একটা পাত ডোবানো থাকে একটা, এটাকে বলে আলোড়ক। হ্যাঁ, এটাকে বলে আলোড়ক। এটা অ্যাকচুয়ালি এরকম একটা পাত, একটা আর কি পাত। তো এটা কি করা হয়, এখানে যে ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে যে তরলটা রাখা হয়, এখানে যে ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে তরলটা থাকে, মানে এখানে যে ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে যে তরলটা থাকে, সেই তরলটাকে যখন সেই তরল দ্বারা অন্য কোনো তরলে মানে কোনো অন্য কোনো উষ্ণ তরল না, অন্য কোনো উষ্ণ এর থেকে কোনো উষ্ণ বা শীতল বস্তুর দ্বারা যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হবে, সেটা আমরা ধরে নাও এখানে একটা কোনো একটা টেস্ট টিউব রাখার একটা ব্যবস্থা রাখলাম, যে টেস্ট টিউবের মধ্যে স্যাম্পেল রাখা হবে, এখানে একটা টেস্ট টিউব রাখা হবে। টেস্ট টিউব মানে কি, যে যার মধ্যে আমরা যে স্যাম্পলটা রেখে তরলের মধ্যে ডুবিয়ে দেবো, ডুবিয়ে দিয়ে আমরা সেই স্যাম্পলটার মাধ্যমে এই যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করব, যেটার নাম হচ্ছে তোমার থার্মোমিটার আমরা বলতে পারি, এটার নাম থার্মোমিটার। থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার, ঠিক আছে। থার্মোমিটার রাখা হয়, থার্মোমিটার রেখে আমরা কি করি, যে ক্যালোরিমিটার যন্ত্র হচ্ছে একটা ধাতব তামার ধাতব পাত্র বা টিউব, যার ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে তরল পদার্থ ব্যবহার করা হয়, মেইনলি তরল পদার্থ ব্যবহার, ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে তরল ব্যবহার করা হয়, সেটা জল ব্যবহার করা হয়, তেলও ব্যবহার করা যেতে পারে। জলেরও কতগুলো সুবিধা অসুবিধা রয়েছে, তেলেরও কতগুলো সুবিধা অসুবিধা রয়েছে, তো এই বিষয়টা আমরা একটু পরে আসছি। তার আগে একটা আমরা জানবো যে ক্যালোরিমিটার যন্ত্রে আরো দুটি জিনিস থাকে, যেটাকে একটা বলা হয় আলোড়ক আর একটাকে বলা হয় থার্মোমিটার। তো আলোড়কটা কি, আলোড়কটা হচ্ছে যদি কোনো একটা স্যাম্পেল, ধরে না আমরা কি করবো, যে এটা কোনো একটা ক্যালোরিমেট্রিক পদার্থ আছে, তাহলে আমরা একটা মানে গরম একটা কেরোসিন এর মধ্যে টিউবের মধ্যে দিয়ে আমরা এটাকে দেখবো যে কতটা পরিমাণ তাপের শোষণ বা বর্জন ঘটেছে, সেই পরিমাণটা আমরা দেখবো, ঠিক আছে। এই থার্মোমিটার দিয়ে এটা মাপার জন্য মাপার আগে আমরা কি করব, এই তরল পদার্থটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এই ভালোভাবে নাড়িয়ে নেওয়ার জন্য এই আলোড়ক যন্ত্রটা ব্যবহার করা, আর কিছুই না। আলোড়কটা হচ্ছে কি, একটা বলতে গেলে যেমন যেমন তোমাদের ঘরের মধ্যে যখন ডাল রান্না করে, সেই ডাল রান্না করার সময় দেখবি এক ধরনের একটা ইয়ে থাকে, যেটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ডালটাকে আরো ভালো মিক্সড করতে হয়, সেই বা এখনো অন্যরকম কিছু বিষয় থাকে, সেই মিক্সড করার জন্য যে যন্ত্র সেটাকে বলা আলোড়ক। এখানে ঠিক ওইরকম একটা বিষয়, যে তরলের তাপমাত্রাটা থেকে সর্বত্র সমান পরিমাণ বিরাজ করে, সেটার জন্য এই আলোড়কটাকে হাত দিয়ে নড়ানো যেতে পারে। আচ্ছা, এটা একটা বিষয় হলো। আলোড়কটাও কিন্তু তোমার তামার দিয়ে তৈরি, ঠিক আছে। তামার দিয়ে কেন তৈরি, তার কারণ তামার এই কারণে তামার থেকে তাপ শোষণ ক্ষমতা খুব কম, বা এই তামার পাত দ্বারা এখানে কোনো তাপের কোনো রকম শোষণ বা বর্জন ঘটনা ঘটতে পারে না, ঠিক আছে। তাই এখানে এর রোধ খুব কম। আচ্ছা, ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো অত আমাদের মানে ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না। এই থার্মোমিটার যেটা আছে, সেই থার্মোমিটারের মধ্যে আমরা কি রাখলাম, একটা স্যাম্পেল রাখলাম, স্যাম্পেল রেখে সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় না অবশ্যই। এখানে মানে ক্যালোরিমিটার দিয়ে আমরা সাধারণত কঠিন এবং তরলের
ক্ষেত্রেই ক্যালোরিমিতিক পদার্থগুলো আমরা হিসাব করি। তো এখানে আমরা কি করলাম যে এখানে ক্যালোরিমিতিক পদার্থ মানে পদার্থ রেখে এটাকে এটা উষ্ণ হবে, এটা তোমার চেয়ে মোটামুটি কম উষ্ণ হবে এবং এখানে তাপের আদান প্রদান ঘটবে। কতটা তাপের আদান প্রদান ঘটবে আমরা এর একটা আগে থেকেই টেম্পারেচার জানবো, এবং যে স্যাম্পেলটা দেবো সেই স্যাম্পেল কিন্তু ভর এবং উষ্ণতা আমাদের আগে থেকে জানতে হবে, যে এত উষ্ণ এবং এত ভরের একটা পদার্থ দিলাম, এখন আমরা আলটিমেটলি তার উষ্ণতার কতটা ঘটলো, কতটা চেঞ্জ ঘটলো এখানে গিয়ে, এটা তো আমরা জানি। সেখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে বলতে পারবো যে এখানে সেই এতটা পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন ঘটেছে, যেটাকে বলা ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি ঘটনাটা আমরা এই ক্যালোরিমিটার দিয়ে মাপতে পারি। তো যাই হোক, এগুলো যন্ত্রের ম্যাটার, আমরা অত ভালো বলতে পারবো না, তার কারণ হচ্ছে এগুলো বলতে গেলে প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে প্র্যাকটিক্যাল রুমে যেতে হবে, সেখানে তোমাকে 2-3 দিন ধরে তোমাকে অধ্যায় করতে হবে, তারপর তোমাকে প্র্যাকটিক্যালি সেট আপ করতে হবে, পরীক্ষা করতে হবে, গ্রাফ করতে হবে, এক্সেট্রা অনেক কিছু বিষয় রয়েছে। আমরা জাস্ট একটু বিষয়টা বললাম যে ক্যালোরিমিটার একটা যন্ত্র, যার সাহায্যে আমরা যে তাপ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা আমরা হিসাব করতে পারি, আর কিছুই না। এবং আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়। ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে প্রথমত আমরা তরল ব্যবহার করব। তরল মানে কি? তরল অনেক রকম আছে, জল ব্যবহার করব নাকি অন্য কোনো তরল ব্যবহার করব? সাধারণত না, বেশিরভাগ ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে জল ব্যবহার করা হয়, কিন্তু জলের একটা কিছু অসুবিধাও রয়েছে। আর আমরা ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে আমরা তেলও ব্যবহার করতে পারি, যদি কোনো একটি তেলের আমাদের আপেক্ষিক তাপ নির্দিষ্টভাবে জানা থাকে। তেল ব্যবহারের অনেক অসুবিধা রয়েছে, তার কারণ প্রথমত তেলের আপেক্ষিক তাপ নির্দিষ্টভাবে সব তেলের আপেক্ষিক তাপ থাকবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, থাকে না, অনেক তেলের আপেক্ষিক তাপ থাকে না, আর থাকলেও সেটা ভিন্ন উষ্ণতায় তরলের আপেক্ষিক তাপ এভরি স্টেপে চেঞ্জ ঘটে। আপেক্ষিক তাপের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কাজ করার কথা, সেই রেঞ্জটা সেটা ভায়োলেট করে, অর্থাৎ জলের পরিবর্তে অন্য তরল হিসেবে যে তেল ব্যবহার করা হয়, তাহলে সেটা জলের থেকে খুব একটা সুবিধাজনক হবে না। জলও যে 100% পারফেক্ট তা না, জলের ক্ষেত্রেও কিছু অসুবিধা রয়েছে। কারণ কীরকম? জলের আপেক্ষিক তাপ অন্য তরল পদার্থ থেকে, যেমন অসুবিধাগুলি যদি বলা হয়, জলের প্রথমত আমরা বলতে পারি জলের আপেক্ষিক তাপ অন্য যে কোনো তরলের থেকে যথেষ্ট বেশি। আচ্ছা, যথেষ্ট যদি বেশি হয় তাহলে কী হবে? বেশি হলে যখন অন্য কোনো উষ্ণ তরল পদার্থকে জলের সঙ্গে রাখা হবে, ক্যালোরিমিতিক পদার্থ জলের ক্যালোরিমিটার রাখা হবে, তখন কি হবে? সেই জল শোষণ করবে, সেই তাপ শোষণ করবে। তাহলে শোষণ যখন করবে তখন অনেকটা তাপ শোষণ করে অল্প পরিমাণ তাপ বৃদ্ধি করবে। অর্থাৎ এখানে যেহেতু আপেক্ষিক তাপ বেশি, তার গ্রহণ ক্ষমতা বেশি, অনেকটা তাপ গ্রহণ করে কিন্তু অল্প পরিমাণ হিট ইনক্রিজ করে। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের দিক থেকে বা ডিগ্রি কেলভিনের দিক থেকে বা ডিগ্রি ফারেনহাইটের দিক থেকে অল্প পরিবর্তন ঘটে, কিন্তু তার ক্যালোরিটা অনেকটাই তার যে হিট অ্যাবজর্ব, সেই হিট অ্যাবজর্ব বা হিট রিলিজ অনেকটা ঘটে। তাহলে অনেকটা তাপ গ্রহণ বর্জনের মাধ্যমে অল্প পরিমাণ উষ্ণতার পরিবর্তন ঘটায়, যেটা একটা ত্রুটির একটা সম্ভাবনা থাকে। আরেকটা অসুবিধা আছে যে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার জন্য যখন খুব উচ্চ উষ্ণতা যদি কোনো কঠিন পদার্থ জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ উষ্ণতার বস্তুর মাধ্যমে জলের উপরিতল থেকে একটা সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হওয়ার ব্যাপার থাকে। অর্থাৎ সেক্ষেত্রে একটা কিছু তাপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কিছু আমরা যেগুলো আলোচনা করলাম, সমস্ত কিছু তখনই অ্যাপ্লিকেবল হবে যদি কতগুলো কন্ডিশন এখানে মেনে চলা হয়। প্রথমত, আমরা যে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কোনো পদার্থের দ্বারা গ্রহণ বা বর্জন তাপের পরিমাণ মাপবো, সেই ক্যালোরিমিটার থেকে যাতে বাইরে কোনো তাপ বেরিয়ে না যায় বা বাইরে থেকে কোনো তাপ ক্যালোরিমিটারে প্রবেশ না করে, পয়েন্ট 1। 2 নম্বর, যে যন্ত্রের বা যার আমরা যে স্যাম্পেলের বা যে বস্তুর উষ্ণ বা শীতল বস্তুর গ্রহণ বর্জন তাপ আমরা হিসেব করব, সেই স্যাম্পেল যাতে এই ক্যালোরিমিতিক পদার্থের সঙ্গে বা জল বলো বা তেল বলো এদের সঙ্গে কোনো রকম রিয়াকশন না ঘটে বা এদের সঙ্গে মিশে না যায়। প্রথমত এদের সঙ্গে যাতে কোনো রিয়াকশন না ঘটে, আর দ্বিতীয়ত এদের সঙ্গে যেন মিশে না যায়। তো এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রেখে আমাদের ক্যালোরিমিটারের যে যন্ত্রের যে পরীক্ষা নিরীক্ষা, সেগুলো একটু মাথায় রাখতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি তোমাদের আগে বলে দিচ্ছি, জাস্ট একটু জানতে হয় তাই আমি বললাম। ঠিক আছে, তো আমরা পরবর্তী 55তম লেকচারে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল কিছু আলোচনা, সেগুলো আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।